আমি ব্যতীত দ্বিতীয় কোনো পুরুষ তোকে ছুতে পারবে না, আমি সেটা মানব না। তে আবারও কেঁদে ফেললো। জাংকুকের ঠোঁটের হাসি আরো প্রশস্ত হলো। এখনো কাঁদবি? কাঁদলে কিন্তু আবারও ঠোঁটে কষে চুমু দিব। তে এবার রেগে যায়। জাংকুকের বুকে এলো পাথারি কিল ঘষি মারতে মারতে বলে, খারাপ লোক, পচা লোক। জাংকুক তের দু হাত মুচড়ে পিছনে পেঁচিয়ে ধরে, মুখের কাছে মুখ নামিয়ে বলে, মুড বদলে গেছে, এজন্য বেঁচে গেলি, না হলে আজকে তোর ওইটা হরণ করে নিজের নামের সিলমোহর বসিয়ে দিতাম। তারপর আমার জিনিসের দিকে কে চোখ তুলে তাকায় সেটাও দেখে নিতাম। কথাগুলো বলি তে ঠোঁটে শক্ত করে নিজের ঠোঁট বসিয়ে দেয় জাংকুক। লজ্জায় মাথা নিচু করে ফেললো তে। এই লোকটার হুটহাট গভীর স্পর্শ তেকে বেসামাল করে দেয়। নেহাতি গোপনে বিয়েটা করে রেখেছে, সে অধিকার থেকে লোকটা বারবার কাছে আসে, কিন্তু তাদের বিয়ের কথা পরিবারের কাছে অজানা। কেউ যদি দুজনকে একসাথে দেখে ফেলে তাহলে নিশ্চয়ই খারাপ কিছু ভাববে। তে মুচড়াতে মুচড়াতে বলে, ছাড়ুন, কেউ দেখে ফেললে কি ভাববে? কি ভাববে? নিশ্চয়ই খারাপ ভাববে। ভাবুক, হু কেয়ার্স। বিনা অধিকার স্পর্শ করিনি, অধিকারের কথা এখনো কেউ জানে না। জানিয়ে দেব? তে চমকে মাথা তুলে তাকায়, চোখে মুখে তার মারাত্মক ভয়। জাংকুকের মুখ চেপে ধরে ভয়ার্ত কণ্ঠে বলে, মা আমাকে মেরে ফেলবে। তোর মনে হয় আমি সেটা হতে দেব? জানি না, কিন্তু এখন প্লিজ ছাড়ুন। বাড়ি ভর্তি লোকজন, এবার কিন্তু সত্যিই বাড়াবাড়ি হচ্ছে। জাংকুক নির্বিশেষ তাকিয়ে রইল কিছুক্ষণ, এরপর ধীরে সুস্থে হাতের বাঁধন আলগা করলো। ছাড়া পেতে হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো তে। দরজার দিকে যেই পা বাড়াবে তৎক্ষণাৎ জাংকুক ডেকে উঠল, এই শোন। চলতে গিয়েও তে থেমে গেল। তৎক্ষণাৎ ঘুরে তাকালো পেছনে। জাংকুক ততক্ষণে তের পেছনে চলে এসেছে। তের মুখোমুখি দাঁড়িয়ে দু হাত বুকে গুজলো জাংকুক। তীক্ষ্ণ চোখে তাকিয়ে কাট কাট গলায় বলল, সবার আগে ঘরে গিয়ে শাড়ি চেঞ্জ করবি, মুখের শ্বাস তুলে ফেলে সাধারণ সেলার কামিজ পরবি। পরের মতো সেজে অন্য ছেলেদের সামনে আসার প্রয়োজন নেই। তোর সৌন্দর্য শুধুমাত্র আমার জন্য। আর যদি আমার কথার একটু নড়চড় হয় তাহলে আজকের অসমাপ্ত কাজ তৎক্ষণাৎ সমাপ্ত করব। সেটা করে বাচ্চা ধরিয়ে দেব। এত ইনসিকিউরিটি নিয়ে আর বাঁচতে পারবো না, আমি ক্লান্ত হয়ে পড়েছি। বিনিময়তে আর চোখে চাইল। একটু আগের কথা মনে পড়তেই পা থেকে মাথা পর্যন্ত আবারও শিরশির করে উঠল। তের মুখখানা দেখে মাথাটা সামান্য ঝুঁকিয়ে ফিস করে বলল, নাকি এখনই ওইটা সেরে ফেলবো? তুই চাইলে এখনো করতে পারি, আমি কিন্তু ফুল মরে আছি। এই দেখ, আমার শরীর এখনো কাঁপছে। তে ছুট লাগালো নিজের ঘরে। আয়নার সামনে দাঁড়িয়ে হতভম্বতে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকে দেখে চলেছে। নিজের ঠোঁট ফুলে বেজায় খারাপ অবস্থা। বাজে লোকটা আচ্ছা মতো কামড়ে দিয়েছে। ব্যথা টন করছে ঠোঁটের নিচের অংশ। রক্ত জমাট বাঁধা ফুলো ফুলো ঠোঁটের পাতায় আলতো করে হাত বুলালোতে। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। এই লোকটা এমনই পাগলাটে, তেকে কোনো ছেলের সাথে দেখলেই অধিকার ফলাবে, আর সেই অধিকার ফলাতে গিয়ে একটা বড় সড়ো চিহ্ন বসিয়ে দেয়। তের চিন্তা হচ্ছে ভীষণ, এটা নিয়ে এখন সবার সামনে যাবে কিভাবে। ইস, ঠোঁটের যে অবস্থা! যদি বাড়ির লোক কোনো প্রশ্ন করে তখন কি করবে? এমন সময় সেখানে আগমন ঘটে বাড়ির মেজ কর্তার মেয়ে রোজির। তেকে খুঁজতে খুঁজতে সে বাড়ির ভিতরে চলে এসেছে। সুন্দর শ্বাস তুলে ফেলে তে। কলা পাতা রঙের একটা হাতের কাজের থ্রি পিস পরেছে। মেকআপ তুলে রঙিন মুখটা সাদা করে ফেলেছে। তের এমন সাদামাটা অবস্থা দেখে রোজির ভুরু কুঁচকে গেল। কিরে, শাড়ি খুলেছিস কেন? আর মুখ ধুয়েছিস কোন কারণে, গাধা? রোজি তের ঠোঁটের দিকে তাকিয়ে লক্ষ্য করতেই বলে উঠল, বোন, কি হয়েছে ঠোঁটে? এত ফুলে গেছে কেন? রক্তও যেমন বেঁধে গেছে। কিরে, কিছু বলবি? কিছু না আপু, ওয়াশরুমে স্লিপ করে পড়ে গিয়েছিলাম, তাই ব্যথা লেগেছে। কিন্তু ওয়াশরুমে পড়লে তো মাথায় ব্যথা পাওয়ার কথা, ঠোঁটে তো নয়। আরে, সামনের দিকে ঝুঁকে পড়েছিলাম তো, বাথটাবের সাথে ঠোঁটে গুঁতা লেগেছে। আর তাছাড়া তুমি এত জেরা করছো কেন? আমি কি কোনো চোর ডাকাত নাকি? যাই হোক, একটু সাবধানে চলাফেরা করবি, আর তাড়াতাড়ি নিচে চল, আপু তোর জন্য অপেক্ষা করছে। টিয়ার তৎক্ষণাৎ মনে পড়লো আজ তাদের বাড়িতে বিয়ে। সন্ধ্যা পেরিয়ে রাতও হয়ে গেছে। এখন তো বরযাত্রী নতুন বউ নিয়ে চলে যাবে। ইস, জাংকুক ভাইয়ের জন্য বিয়ের বড় একটা অংশ মিস করলো তে। ভাবতে ভাবতে রোজিকে রেখেই দৌড় লাগালো। রাতের অন্ধকার তলিয়ে গেছে রং বেরঙের লাইটের আলোতে। এখন রাত 8টা বাজে, অথচ চারদিকে শত শত লাইটের কারণে পুরো বাগান দিনের মতো আলোকিত। লিজার শ্বশুর বাড়ি এখান থেকে সামান্য দূরে, বড় জোর 1 ঘন্টার রাস্তা। এজন্য তারা ফিরে যাওয়ার জন্য খুব বেশি তাড়াহুড়ো করেনি। তবে এখন তারা বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। লিজার চোখ থেকে খুঁজছে। মিনিট খানেকের মাথায় তে দৌড়ে ছুটে এলো।
বোকা মেয়েটা দিক বেদিক খুলে দৌড়ে আসছে স্টেজের দিকে। এক ছুটে স্টেজে উঠে ঝাঁপিয়ে পড়লো লিজার বুকে। লিজা পরম আদরে আগলে নিল তেকে। ইতিমধ্যে তে কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। চিরকালের জন্য শ্বশুরবাড়ি চলে যাবে লিজা। হিসাব অনুযায়ী তার কাদার কথা, কিন্তু লিজাকে সুযোগ না দিয়ে তে নিজেই মরার কান্না জুড়ে দিয়েছে। বোনের পাশে দাঁড়িয়ে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ল জাংকুক। কথায় কথায় নারী জাতির ফ্যাস করে কান্না তার একদমই পছন্দ নয়। দেশের বাইরে তো আর যাচ্ছে না, নিজের এলাকাতেই আছে। জাংকুক অতিষ্ঠ কণ্ঠে বলল, আল্লাহর হস্তে চুপ হয়ে যায় সবাই। লিজা লন্ডনে যাচ্ছে না, বাংলাদেশেই আছে। কিন্তু জাংকুকের কথায় কেউ পাত্তা দিল না। জাংকুকের কথা শেষ করতেই রমণীগণ এবার শব্দ করে আরো জোরে কেঁদে উঠল। অর্থাৎ দুঃখের সাগরে ডুবে তারা আরো আগে থেকেই মরছে। জাংকুক এবার অসহায় বোধ করলো। লিজাকে নিয়ে যেতে দেখে সকলেই পিছু ছুটল তাদের। মুহূর্তের ব্যবধানে জায়গাটা ফাঁকা হয়ে গেল। তে ছুটে যেতে চাইছে যেন, কিন্তু জাংকুকের শক্ত হাতের বাঁধনে আটকা পড়া যেতে পারছে না। তেকে শান্ত করতে জাংকুক ভারী কণ্ঠে আদেশ করলো, তে থাম, আমাকে যেতে দিন জাংকুক ভাইয়া, আপু চলে যাচ্ছে। যাচ্ছে তো যাক, তাতে তুই এমন করছিস কেন? আমার খুব কষ্ট হচ্ছে, আপুকে ছাড়া আমি একা হয়ে যাব। কথাগুলো বলি আবারও ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে তে। আচমকা জাংকুক তের কোমর এক হাতে জড়িয়ে ধরে, এক টানে বাড়ির পেছন দিকের দেয়ালে পিঠ ঠেকিয়ে ধরে। সেকেন্ডের ব্যবধানে আঁকড়ে ধরে তের উষ্ঠজোড়া। হঠাৎ আক্রমণে হকচকিয়ে যায় তে। মুহূর্তে স্থির হয়ে আসে পুরো শরীর, শান্ত হয় মস্তিষ্ক। দুরন্ত মেয়েটার ছটফটানি থেমে যায় মুহূর্তে। জাংকুক পরম আদরে দখলদারি করে তের উষ্ঠদয়। অত্যন্ত মায়া এবং আবেগ দিয়ে পুরো দেহে ছড়িয়ে দেয় ভালোবাসা। তে শান্ত হয়ে যায়, ভুলে বসে লিজার কথা। এক দারুণ উন্মোদনায় মেতে ওঠে দুজন। এক পর্যায়ে তের শ্বাস আটকে আসে। লোকটা এতটাই জোরে চেপে ধরেছে যে তে নিঃশ্বাস নিতে পারছে না। এবার যেন বাঁচার তাগিদে ছটপটিয়ে ওঠে। রোমান্সের মধ্যে বাধা পড়ায় বেশ বিরক্ত হয় জাংকুক। এক গাঢ় চুম্বন শেষে জাংকুক মাথা তুলে তাকায়। ছাড়া পেয়ে তে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এই লোকটা একদিন ওর প্রাণ নিয়ে ছাড়বে। তেকে হাঁপাতে দেখে বাঁকা আসে জাংকুক। তের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, আরো কাঁদবি? কাঁদ, যতবার কাঁদবি ঠিক ততবার এই থেরাপির প্রয়োগ হবে। আমিও দেখি তোর কান্না কতক্ষণ স্থায়ী হয়। তে রেগে যায়। হঠাৎ করে প্রতিশোধের নেশা মাথা চেপে বসে। ও ঠোঁট ফুলিয়ে দেওয়া প্রতিশোধ এবার তে নেবে। সতর্ক চোখে সে একবার আশেপাশে তাকায়। সবাই লিজাকে বিদায় দিতে বাড়ির গেটে চলে গেছে। বাড়ির পেছন দিকটা পুরোপুরি ফাঁকা। সুযোগ বুঝে এবার তে জাংকুকের উপর আক্রমণ করে বসে। হুট করিয়ে জাংকুকের ঠোঁট আঁকড়ে ধরে তে। হঠাৎ আক্রমণে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় জাংকুক, কিন্তু পরপরই তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মুহূর্তে জাংকুক নিজের ঠোঁটে শুকনো ব্যথা অনুভব করে। বিচ্ছুটা ওর ঠোঁট কামড়ে ধরেছে। নিজের ঠোঁটটা ব্যথায় চিনচিন করে ওঠে। তবে তার চেহারায় বিন্দু মাত্র ব্যথার আভাস পাওয়া যায় না, বরং তের বাচ্চামু দেখে জাংকুকের হাসি প্রশস্ত হয়। ইচ্ছায় মতো কামড়ে জাংকুকের উষ্ঠদয় একাংশ কেটে ফেলেতে রক্তের নোনতা স্বাদ জিহ্বায় পৌঁছাতেই টনক নড়ে উঠল। সঙ্গে সঙ্গে জাংকুককে ছেড়ে দিল তে। দাঁতে এত জোর, রাক্ষসের মতো খেয়ে ফেলতে চাইছিস? বেশ করেছি, হিসাব বরাবর করলাম। এবার ফোলা ঠোঁট নিয়ে আপনি সবার মাঝে ঘুরে বেড়ান। জাংকুক মাথা ঝুঁকিয়ে তের খুব কাছাকাছি চলে আসলো। নাকে নাক ছুঁই ছুঁই। তার কণ্ঠস্বর এবার আরো বেশি ঠান্ডা শোনালো। একবার সুযোগ পাই তোর সব কৃতকর্মের ফল এক এক করে ভোগ করাবো। ছটফটানি কমিয়েই ছাড়বো। শুধু ওই ব্যবস্থাটা আগে করি। স্বপ্ন দেখে যান, স্বপ্নকে বাস্তব রূপ দেব খুব তাড়াতাড়ি। যখন তোর গভীরে আমার বিচরণ চলবে, তখন দেখবো তুই কোথায় পালাস। আজ যে ঠোঁট তুই কামড়ে রক্তাক্ত করলি, একদিন ওই ঠোঁটই তোর পুরো দেশ জুড়ে বিচরণ করবে। তৈরি থাকিস যান। কথাগুলো বলি ঝুঁকিয়ে মাথা সোজা করলো জাংকুক। ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁটের কোণে রক্ত মুছে নিল। চলে যেতে গিয়েও আবার ঘুরে দাঁড়ালো। মুহূর্তে ঠোঁটে শক্ত করে চুমু খেয়ে বাড়ির দিকে পা বাড়ালো। সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল বুঝতে কিছুটা সময় লেগে গেল তের। যখন বুঝতে পারলো দু হাতে মুখ ঢেকে ফেললো তে। কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে মেয়েটার। কথায় কথায় জাংকুকের পাগলামি তেকে ব্যাপক লজ্জায় ফেলে দেয়। লোকটা অদ্ভুত নির্লজ্জ। রাত পোহানোর সাথে সাথেই বাড়ির শোকের ছায়া কেটে গেছে। নিয়ম অনুযায়ী আজ বৌভাতের অনুষ্ঠান। ছোট বড় সকলে সাজগোজে ব্যস্ত। জাংকুক মাত্রই গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়েছে। কোমরে একটা সাদা টাওয়াল পেঁচানো, আর একটা টাওয়াল ঘাড়ে ঝুলিয়ে মাথা মুছে। এক হাতে মাথার পেছনের দিকে চুলগুলো ছাড়তে ছাড়তে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো।
এমন সময় নজর গেল দরজার দিকে। চাপিয়ে রাখা দরজার ফাঁকে গলিয়ে দেখা যাচ্ছে এক জোড়া ডাগর রাখি কাজলে লেপড়ানো চোখ দুটো কৃত্রিম আলো জ্বলজ্বল করছে। মাথা মোছার ভঙ্গিতে ধীরে সুস্থে দরজার দিকে পা বাড়ালো। দরজার কাছাকাছি এসে আচমকা এক টানে দরজা খুলে ফেললো। সেকেন্ডের ব্যবধানে তেকে হ্যাঁচকা টানে ভেতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। হতভম্বতে বুঝতেই পারলো না কি থেকে কি হয়ে গেল। যখন বুঝতে পারলো তখন সে জাঙ্কুকের বাহুডোরে আবদ্ধ। তেকে দেয়ালের সাথে ঠেসে ধরে দুপাশে হাত রেখে আটকে ধরেছে তেকে। মাথাটা সামান্য ঝুঁকিয়ে তের মুখোমুখি হয়ে আছে। পিট পিট করে একবার জাঙ্কুকের চোখের দিকে তাকালো তে। জাঙ্কুক ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। ওই গভীর চোখে তাকিয়ে থাকার সাহস হলো না। চোখ নামিয়ে নিল তে। তৎক্ষণাৎ নজরে পড়লো জাঙ্কুকের উন্মুক্ত প্রশস্ত বুক, জিম করা বডি, পুরো দেহ জুড়ে ফোটায় ফোটায় চিকচিক করছে পানির বিন্দু। জাঙ্কুকের সুটম ভেজা শরীর তাকে বেসামাল করে তুললো। তের অবস্থা দেখে জাঙ্কুক মনে মনে হাসলো। আজ মনে হচ্ছে তার দিনের পর দিন জিম করা সফল। তার প্রিয় মানুষ তার দেহের প্রতি আকৃষ্ট হচ্ছে। তের কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, অনেক টাচের যান। জাঙ্কুকের ফিসফিস কণ্ঠ শুনে পুরো দেহ জুড়ে শিহরণ বয়ে গেল তের। তড়িঘড়ি করে নজর সরিয়ে নিল। ডানে বামে মাথা নেড়ে বলল, না না, বাট আই ওয়ান্ট টু টাচ ইউ অ্যান্ড অলসো ফিল ইউ। মোহনীয় কণ্ঠে কথাগুলো বলি তের ঘাড়ে মুখ ডুবে দিল জাঙ্কুক। আবেশে চোখ বন্ধ করে দেয়াল খামচে ধরলো তে। বুকের গতি বেড়ে গেল 3 গুণ। জাঙ্কুক সময় নিল না গলা থেকে নিচে নামতে। তের পাতলা উদর পেঁচিয়ে ধরে নিজের কাছে টেনে নিল। গলা থেকে ঠোঁট নামিয়ে নিল বক্ষ ভাঁজে। ভেজা চুমুতে ভরিয়ে দিল বক্ষের উন্মুক্ত জায়গাগুলো। তে খামচে ধরলো জাঙ্কুকের ভেজা চুল। ঘন ঘন শ্বাস নিতে নিতে বলল, থামুন প্লিজ, কেউ এসে পড়বে। ওহো, আমি মরে আছি বলি ঠোঁটের ছোঁয়া আরো গাঢ় করলো। এই অসহ্য সুখ থেকে বাঁচতে তে টেনে টেনে বলল, প্লিজ জাঙ্কুক ভাই, কেউ চলে আসবে। জাঙ্কুক তৎক্ষণাৎ থেমে গেল, কিন্তু তেকে ছাড়লো না। নিজের সাথে মিশিয়ে রেখে মাথা তুলে তাকালো। বাঁকা এসে বলল, বাচ্চা ভাবিস আমাকে? আর একটু পরিশ্রম করলে বাচ্চার বাপ হয়ে যাব। বাড়িতে এখন আমি এবং আমার সাঙ্গপাঙ্গ ছাড়া কেউ নেই। বড়রা অনেক আগে এ বাড়ি থেকে চলে গেছে। সো এখন তোকে খেয়ে ফেললেও কেউ এগিয়ে আসবে না। তে মাথা নিচু করে জিভ কামড়ে দিল। উত্তেজনা সে ভুলেই বসেছিল। এখন বাড়ি ফাঁকা। এই মুহূর্তে বাড়িতে যারা আছে তারা সবাই ওদের দুজনের সম্পর্কের বিষয়ে জানে, এমনকি ওদের গোপন বিয়ের সাক্ষীও ভাই বোনেরা। তেকে চিন্তামগ্ন দেখে জাঙ্কুক ডান গালে গাঢ় চুম্বন বসিয়ে দিল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বাড়ি ফাঁকা পেয়ে উকে ঝুঁকি কেন মারছিস জান? কাছে পেতে মন চাইছে? না না, আমি তো শুধু দেখতে এসেছিলাম। আচ্ছা দেখবি, তাহলে খুলবো বলে কোমরের কাছে টাওয়াল গিটে হাত দিল জাঙ্কুক। তে তড়িঘড়ি করে খপ করে জাঙ্কুকের হাত ধরে ফেললো। ছি, আমি ওটা দেখার কথা বলিনি। আমি তো দেখতে এসেছিলাম আপনি কোন রঙের জামা পরছেন। ঘরে গিয়ে আমিও সেম রঙের জামা পরবো। ও আচ্ছা, ম্যাচিং ম্যাচিং। তে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমার কালো রঙের গাউনও আছে, শাড়িও আছে। কোনটা পরবো? আচ্ছা শাড়ি পরি। একদম না, শাড়ি পরবি না তুই। কেন? আবার কেন মানে? আমি যখন বারণ করেছি তখন পরবি না, ব্যাস। শাড়ি পরে তোর অন্য ছেলেদের সামনে যাওয়া নিষেধ। চোখ মুখ অন্ধকার করে বলল, ওকে ফাইন বলে নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো। তৎক্ষণাৎ জাঙ্কুক আবারও ডেকে উঠল, শোন। কি? জাঙ্কুক জবাব দিল না। এগিয়ে এসে আবারও তের কোমর পেঁচিয়ে ধরলো। ঠোঁটে শক্ত করে চুমু খেয়ে বলল, ঠোঁটে এগুলো কি লাগিয়েছিস? লিপস্টিক? এগুলো ঠোঁটে দিবি না, আমার নেশা ধরে যায়। পরে বেসামাল হয়ে পড়লে কিন্তু তুই নিজেই পস্তাবি। তে তর্কে জড়ালো না, বাধ্য মেয়ের মতো ছোট্ট করে বলল, আচ্ছা। আর শোন, চোখে কাজলও দিবি না। কাজল দিলে তোকে অনেক সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে, এবার তো যেতে দিবেন। জাঙ্কুকের ইচ্ছে করছিল না ছাড়তে। মন চাচ্ছে এভাবেই তেকে সারা জীবন তার বাহুডোরে রেখে দিতে। সময় এখানেই থমকে যাক, কিন্তু হায়, এটা তো সম্ভব নয়। তাই অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দিল। ছাড়া পেয়ে তে আর দাঁড়ালো না, তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। এখানে থাকলেই বিপদ। হুটহাট লোকটার মুড চেঞ্জ হয়ে যায়। ভাই বোনেরা সব তৈরি হয়ে লিজার শ্বশুর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেলা 10টা বেজে গেল। আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করে সবাই চলে এলো বাড়ির পিছনে ফাঁকা জায়গায়। সবাই এখানে বসেছে আড্ডা দেওয়ার জন্য। এ বাড়িতে এসে জাঙ্কুকের সাথে যোগ দিয়েছে জাঙ্কুকের মামাতো বোন ন্যান্সি। ন্যান্সি জাঙ্কুককে পছন্দ করে, এমনকি বাড়ির বড়রা চায় ওদের দুজনের বিয়ে দিতে। ন্যান্সিকে নিয়ে তের এই জায়গাতেই সমস্যা। যদিও এটা শুধুমাত্র বাড়ির বড়দের চাওয়া, জাঙ্কুক এখনো সম্মতি জানানি, তবুও তের ভয় হয়। মনে মনে সে জাঙ্কুককে নিয়ে ইনসিকিউরিটি ফিল করে। তে
তের মনের সংশয় দূর করতেই জাঙ্কুক গোপনে বিয়ে করে নেয় তেকে, যাতে তে তাকে হারানোর ভয়ে গুটিয়ে না থাকে। জাঙ্কুক লক্ষ্য করলো তেকে, তের মন খারাপের কারণও সে বুঝতে পারলো। ওর মনে হঠাৎ দুষ্টু বুদ্ধি উকে দিল। তেকে জ্বালাতে ন্যান্সির দিকে ঘুরে বলল, কালকে আসলে না কেন? মিস করেছি তোমাকে। হঠাৎ জাঙ্কুককে আগ বাড়িয়ে প্রশ্ন করতে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। লাজুক হেসে বলল, ও একটু অসুস্থ ছিলাম। ব্যাস, তের আর সহ্য হলো না, রেগে ধপ করে উঠে দাঁড়ালো। পা দিয়ে চেয়ার লাথি দিয়ে সরিয়ে রাগে গজগজ করতে চলে গেল সেখান থেকে। জাঙ্কুক মনে মনে হাসলো, তার বোকা রানী খেপে গেছে। এখন তার রাগ ভাগানোর ছুতোয় আরো একবার কাছে যাবে, গভীরভাবে ভালোবাসা দেখাবে। বোকাটা কি জাঙ্কুকের এসব কৌশল বোঝে? লিজার শ্বশুর বাড়ি থেকে ফেরার পর তের মনটা ভারাক্রান্ত মন নিয়ে নিজেকে এক প্রকার ঘর বন্দি করে রেখেছে। রোজই লিজা ডেকে গেছে, কিন্তু তে কারোর সাথে নিচে যায়নি। রাত তখন 2টা ছুঁই ছুঁই, বাড়ির সকল সদস্য ঘুমে বিভোর। প্রতি রাতের এই সময়টাই হলো জাঙ্কুকের একান্ত প্রহর। নিঃশব্দে দরজা খুলে বাইরে বের হলো। দোতলা থেকে উকে দিয়ে একবার নিচে দেখে নিল, সবগুলো ঘর অন্ধকার, অর্থাৎ সবাই পুরোপুরি ঘুম। দোতলা বাড়িটাতে বড়রা সবাই নিচে থাকে আর বাচ্চারা 4জন থাকে দোতলায়। এতে অবশ্য জাঙ্কুকের একটু সুবিধাই হয়েছে। জাঙ্কুক নিচে একবার চোখ বুলিয়ে সোজা চলে গেল তের ঘরের দরজার সামনে। 2 আঙুলে দরজায় টোকা দিয়ে দাঁড়িয়ে রইল। তে তখন জেগেছিল, পেটে ক্ষুধা নিয়ে সে আবার ঘুমাতে পারে না। এমন সময় দরজা টোকা পড়ায় নড়ে চড়ে বসলো তে। সে খুব ভালো করেই জানে এই মুহূর্তে তার ঘরে কে আসতে পারে, তাই জেদ ধরে আর দরজা খুলবো না আপনি জানতো। তৎক্ষণাৎ রেগে জবাব দিল তে। জাঙ্কুক মাথা দুলিয়ে হাসলো। দ্বিতীয়বার আর ডাকলো না, উল্টো ঘুরে গট পায়ে দরজার সামনে থেকে চলে গেল। পাশাপাশি ঘর হওয়ায় তে আর জাঙ্কুকের ঘরের বেলকনি কাছাকাছি। তে যখন বেলকনিতে যায় ততক্ষণে জাঙ্কুক নিজের বেলকনি থেকে তের ঘরের বেলকনিতে লাফ দিয়েছে। জাঙ্কুককে লাফ দিতে দেখে আতকে উঠল তে। 2টা বেলকনির মাঝে প্রায় 2-3 হাত দূরত্ব। লাফ দিতে গিয়ে জাঙ্কুক যদি পড়ে যায়, তের ভয়কে সত্যি করে জাঙ্কুকের পা পড়ল বেলকনির একদম কোনায়। ভয়ে দিক বেদিক শূন্য হয়ে দৌড়ে কাছে এলো তে। জাঙ্কুকের হাতটা শক্ত করে টান দিয়ে নিজের দিকে টেনে নিল। পড়তে পড়তে বেঁচে গেল জাঙ্কুক। জাঙ্কুকের নিরাপত্তা নিশ্চিত হতেই তে বুকে হাতে রেখে হাঁপালো। প্রচন্ড ভয় পেয়ে গেছে মেয়েটা। তেকে এমন হাঁপাতে দেখে ওর কাছে এগিয়ে এলো জাঙ্কুক। পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, রিল্যাক্স যান, শান্ত হ, আমি ঠিক আছি। এই পর্যায়ে তেতে উঠলো, ঘুরে জাঙ্কুকের বুকে এলোপাতারি কিল ঘষে মারতে লাগলো। এসব কি হ্যাঁ? মনে হচ্ছে বুকে কেউ তুলোর বল দিয়ে বাড়ি মারছে। সুশ্রী লাগছে তো। আপনি খুব খারাপ। কেন করলেন এমন? পড়ে গেলে কি হতো? আসলেই তো কি হতো পড়ে গেলে? মরে যেতাম। এই রে, তুই তো বিধবা হয়ে যেতিস। মুহূর্তে ছটফটানি থেমে গেল, চোখগুলো ছলছল হয়ে উঠলো। এই জান, কাঁদছিস কেন? আরে মজা করলাম তো। এমন মজা কেন করবেন? আচ্ছা বাবা, সরি, আর করব না। এবার চুপ হয়ে যা। তে তবুও কেঁদে চলেছে। সরি বললাম তো, তবুও থামবি না? ঠিক আছে, তাহলে আমার কায়দায় কান্না থামাই। বলি তের উষ্ঠদয় আঁকড়ে ধরলো জাঙ্কুক। মুখ থেকে আর একটা শব্দ বের হতে দিল না তের। ছটপটানিও থেমে গেল মুহূর্তে। মিনিটের ব্যবধানে কান্নার কথা ভুলিয়ে বসলো তে। জাঙ্কুক ফিসফিস করে বলে উঠল, বলেছিলাম না আমার এই থেরাপিটা আমি সবসময় দিব যদি তুই কাঁদিস। আমার কিন্তু ভালোই লাগে। বিনিময়ে কোনো জবাব দিল না তে। মুখ ফুলিয়ে মাথা নিচু করে রইল। সামান্য কথা বলাতেই এত রাগ? কথা বলবেন কেন? ভুল হয়ে গেছে মহারানী, আর কোনো দিন ন্যান্সির সাথে কথা বলবো না। মাফ করুন। এখন আপনার রাগ ভাঙাতে কি করি? কড়া করে আদর করে দেব? বারণ করলে শুনবেন? কখনোই না। আমার বউকে আমি ভালোবাসবো, বারণ শুনবো কেন? তে জবাব দিল না, মুখ ঘুরিয়ে নিল। জাঙ্কুক তের কানের কাছে মুখ নামিয়ে বলে উঠল, মুখ ঘুরিয়ে রাখলে কিন্তু অ্যাডাল্ট আদর করব, একেবারে সর্বোচ্চ লেভেলের। আপনি ভীষণ অসভ্য একটা লোক। বউয়ের কাছে অসভ্য হওয়া যায়? এত রাতে কেন আসলেন? আমার অভিমানী বউ সারা রাত না খেয়ে থাকবে, সেটা কিভাবে মেনে নিই? তোর জন্য চিকেন ফ্রাই নিয়ে এসেছি উইথ হট টমেটো সস, সঙ্গে এই হট ছিলেটাও আছে, টেস্ট করে দেখতে পারিস। জাঙ্কুকের এই ছোটখাটো কেয়ারগুলো তেইকে বরাবরই মুগ্ধ করে। জাঙ্কুক তেইকে নিয়ে বেলকনির মেঝেতে বসে পড়লো। নিচে পা মিলে বসে তেইকে নিজের হাঁটুর উপর মুখোমুখি করে বসালো। মাঝারি বক্সটা খুলে তেয়ের সামনে এগিয়ে দিল। পুরো চিকেন ফ্রাই শেষ করে তে দ্বিতীয়টাতে হাত দিল। জাঙ্কুকের দিকে এগিয়ে দিয়ে বলল, খাবেন? জাঙ্কুক ডানে বামে মাথা নেড়ে না বোঝালো। ধীরে সুস্থে টমেটো সসে আঙুল ডুবিয়ে তের উষ্ণকোণে লাগিয়ে দিল। বাঁকা হেসে নিজের পুরুষালী উষ্ণদয়ে চেপে ধরল তের মুখে লাগানো সস। তে আবেশে 2 চোখ বন্ধ করে নিল।
তে এক হাতে খামচে ধরলো জাংকুকের পিঠের অংশ। জাংকুকের চোখে মুখে তৃপ্তির আভাস। তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চিকেন নয়, আমি তো তোকে খাবো, তাড়াতাড়ি খাওয়া শেষ কর যান, আমার আবার আদর করতে অনেক সময় লাগবে। মুহূর্তেই তের হাত থেকে চিকেন ফ্রাইড টুকরোটা হাত থেকে ফ্লোরে পড়ে গেল। চোখ দুটো বন্ধ তের। জাংকুকের ফিসফিস আওয়াজ তের পুরো দেহে শিহরণ জাগায়। জাংকুক ছোট ছোট করে তের ঘাড়ে নিজের উষ্ঠদায় ছোঁয়ালো, ব্যাকুল কণ্ঠে ডাকলো, জান, বিয়ের কথায় বাসা জানিয়ে দিক, আমি আর অপেক্ষা করতে পারছি না, তোকে খুব করে কাছে পেতে মন চায়। কাছে তো আছি, এভাবে না, তোকে পুরোপুরি আমার করতে চাই, নিজের নামে লিখে নিতে চাই, যেখানে এ চুল পরিমাণও হারানোর ভয় থাকবে না। তোর প্রতিটা রাত কাটবে আমার বুকে, আদরে আদরে ভরিয়ে দেব তোকে, এতটা ভালোবাসবো যে তুই দিশেহারা হয়ে পড়বি। তোকে গভীরভাবে স্পর্শ করতে ইচ্ছে করছে জান। তে চোখ মিলে তাকালো। ঘাড়ে উষ্ঠ ডুবিয়ে রাখা জাংকুকের মাথাটা নিজের সাথে চেপে ধরলো। জাংকুকের মুখটা গিয়ে ঠেকলো তের গলায়। জাংকুক তখনও পাগলামিতে ব্যস্ত। সেই অবস্থা দিতে মিনমিন করে বলল, আর একটু ধৈর্য ধরুন, আর কয়েক মাস পরেই তো আমার ইন্টার ফাইনাল এক্সাম, পরীক্ষাটা শেষ হয়ে গেলে তারপর না হয় জানাই, ততদিনে আমি একটু সাহস জুগিয়ে নিই। জানেনই তো আমি মাকে ভীষণ ভয় পাই। তারপর বলতে দিবি তো পাক্কা? হ্যাঁ। দু হাতের পিঠে রেখে নিজের সাথে গভীরভাবে মিশিয়ে নিল। ওর মুখটা গল দেশে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। তে হাঁস ফাঁস করে উঠলো যেন। এক হাতে জাংকুকের চুল খামচে ধরে বলে উঠলো, সারন প্লিজ, অনেকক্ষণ তো হলো, রোম্যান্সের মাঝে ডিস্টার্ব করিস কেন? আমার সামনে আসলেই তো রোমান্টিক মুড চলে আসে আপনার। চেহারা তো অ্যালকোহল লাগিয়ে ঘুরিস, দেখলেই নেশা চলে যায়, আমার কি দোষ? তে হাসলো। দু হাতে জাংকুকের মাথা চেপে ধরে জোর করে গলা থেকে ওর মুখ সরালো। জাংকুকের মুখোমুখি হয়ে বলল, প্রায় ভোর হতে চললো, কাল আমার কলেজে যেতে হবে, আপনার অফিস আছে, নতুন নতুন চাকরি পেয়েছেন, এখনই লেট লতিফ হতে চান? চাকরি থাকবে তাহলে? নিশ্চয়ই থাকবে, দক্ষতা যোগ্য আছে বলেই তো বড় সফটওয়্যার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হতে পেরেছি। টিকে থাকার টেকনিক আমি জানি, কিন্তু আমি জানি না, বিশ্বাস করুন, আপনার মতো রাতের পর রাত না ঘুমিয়ে স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারি না, আমার মাথা ফাঁকা ফাঁকা লাগে, আমি ঘুমাবো প্লিজ। আলতো হেসে উঠে দাঁড়ালো, আচ্ছা ঘুমিয়ে পড়। তো পেছন পেছন গেল দরজা আটকে দিতে। কয়েক কদম এগিয়ে গেল জাংকুক, তই পেছনে ঘুরে তাকালো। তে কিছু বুঝে ওঠার আগে ঠাস করে চুমু খেলো। তাড়াহুড়ো পায়ে যেতে যেতে বলল, ঘুমিয়ে পড়। তে হাসলো। দরজা আটকে লম্বা শ্বাস টেনে বিছানায় গেল। সকালে ডাইনিং টেবিলে পুরো পরিবার একত্র হয়েছে। টেবিল জোরে বাহারি খাবারের মেলা। নতুন জামাই শ্বশুর বাড়ি এসেছে, তার আদরে কি ত্রুটি রাখা যায়? জাংকুকের বাবা বলে উঠলো, জামাই আবদার করেছে তোমাদের নিয়ে ঘুরতে যাওয়ার, ছুটি ম্যানেজ করতে পারলে সবাই ঘুরে এসো। জাংকুক সম্মতি জানালো। জাংকুক চলে যেতেই সবাই হই হুল্লোড় করতে করতে যার যার ঘরে চলে গেল ব্যাগ গোছাতে। সন্ধ্যা হতেই সবাই যার যার ব্যাগপত্র নিয়ে হাজির। ভর সন্ধ্যায় ইয়া বড় ব্যাগ নিয়ে নেন্সিকে দেখে তে টান টান ভ্রুদয় কুঁচকে গেল। অতঃপর সকলেই পৌঁছে গেল তাদের গন্তব্যস্থানে, কক্সবাজার। সময়টা দুপুরের মাঝামাঝি। হোটেলে এসেই সকলে একটা ঘুম দিয়েছিল। সবার শরীর এখন বেশ চাঙ্গা। লিজার রুমে সবার জন্য খাবার আনা হয়েছে, সবাই মিলে এখানেই খাবে। সারা রাত জেগে ড্রাইভ করার পর জাংকুক এখনো ঘুমিয়ে আছে। খাবার নিয়ে সবাই অপেক্ষা করছে জাংকুকের জন্য। তে ছটফট করতে করতে উঠে দাঁড়ালো, আপু তোমরা না হয় খেয়ে নাও, আমি জাংকুক ভাইয়াকে ডেকে নিয়ে আসি। তেকে বাধা দিয়ে নেন্সি উঠে দাঁড়ালো। তে তুমি থাকো, আমি ওনাকে ডাকতে যাচ্ছি বলি নেন্সি উঠে দাঁড়ালো। নেন্সিকে উঠতে দেখে তের বুকের ভেতর ছ্যাদ করে উঠলো। এই মেয়েটা খালি জাংকুকের কাছে যাওয়ার জন্য বাহানা খোঁজে। এখন তো তার জাংকুক ভাই ঘুমিয়ে আছে, নেন্সিকে ঘুমন্ত জাংকুক ভাইকে দেখতে চাইছে। জাংকুক তের স্বামী, তার স্বামীকে অন্য মেয়ে দেখবে কেন? তে রেগে কিছু বলতে যাবে, তার আগে লিজা নেন্সির হাত টেনে ধরে বলল, ধুর, তুই আবার কোথায় যাস? এই তে, ভাইকে ডেকে নিয়ে আয় তো। তে আর দাঁড়ালো না, ছটপটে পায়ে দৌড়ে বেরিয়ে গেল। তে ধীরে ধীরে পা টিপে টিপে ভিতরে ঢুকলো। আস্তে করে দরজা আটকে দিয়ে চলে গেল জাংকুকের কাছে। বিছানার কাছাকাছি গিয়ে মনোযোগ দিয়ে দেখলো জাংকুককে। লম্বা সিল্কি চুলগুলো পুরো কপাল জুড়ে ছড়িয়ে আছে, বাতাসের দাপটে কপাল জুড়ে উড়োউড়ি করছে। দেখতে দেখতে তে নজর স্থির করলো জাংকুকের ঘুমন্ত মুখে। তে ফ্লোরের উপর হাঁটু মুড়ে বসলো। এক হাতের উপর শরীরের ভর রেখে সামান্য ঝুঁকে গেল জাংকুকের দিকে। ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে আলতো করে ছুঁয়ে দিল জাংকুকের উঁচু নাক। আঙুলে ঘোরাতে ঘোরাতে নিয়ে গেল ঠোঁটে, খুবই সাবধানে ছুঁয়ে দিল
ঠোঁটের নিচের অংশে, অর্থাৎ জাঙ্কুকের ঠোঁটের নিচের তিলটায় ছুঁয়ে দিয়ে নিজেই কেঁপে উঠল। তড়িঘড়ি করে সরতে লাগলো। আচমকা জাঙ্কুক দু হাতে তেকে পেঁচিয়ে ধরে এক উল্টানে নিচে ফেলে দিল। তের উপর ঝুঁকে গিয়ে ঘুম ঘুম চোখে চাইলো, মুখটা সামান্য নামিয়ে ফিসফিস করে বলল, ঘুমের ফায়দা উঠাতে এসেছিস জান। তে থতমত খেয়ে গেল। তার মানে আপনি ঘুমিয়েছিলেন না, ঘুমের নাটক করছিলেন? একদম। তুই দরজা খুলতি তোর আগমনের আভাস পেয়ে গেছিলাম। তোর গায়ের মিষ্টি গন্ধটা আমার বড্ড পরিচিত। তোকে অনুভব করতে আমার জ্ঞান থাকার প্রয়োজন নেই। সজ্ঞানে অজ্ঞানে ভাবি তোকে অনুভব করতে পারি। তে নজর লুকাতে মরিয়া হয়ে উঠলো। এলোমেলো ভাবে এদিক সেদিক তাকালো। জাঙ্কুক ফের প্রশ্ন করলো, আদর পেতে ইচ্ছে করছে জান, আমাকে আর ভার্জিন থাকতে দিবি না? তে ডানে বামে মাথা নেড়ে না বোঝালো। তাহলে তাহলে ঘুমের মাঝে জায়গা ছেড়ে জায়গায় ছুঁয়ে দিচ্ছিলি কেন? ধুর, ডাকতে এসেছিলাম আপনাকে। দুপুর পেরিয়ে গেছে, খাবেন না? আমার সবচেয়ে প্রিয় খাবার তো তুই। তোকে খাই, এটাতে পেট ভরবে না? ভরবে। পেট মন সবই ভরবে। বাজে বকা বন্ধ করুন তো, খাবেন চলুন। আচ্ছা বেশ, খাবি চল। খাওয়া দাওয়া শেষে বিকাল 4টার দিকে সবাই ঘুরতে বের হলো। জাঙ্কুককে একা দেখে গুটি গুটি পায়ে ওর কাছে এসে দাঁড়ালো ন্যান্সি। শুনছেন, আসলে আমি রাইডে চড়তে চাই। আমাকে নিয়ে একটু সমুদ্র ঘুরিয়ে দেখাবেন? সমুদ্রে পানি ছাড়া আর কিছুই নেই। এখানে যা দেখছো, মাছ সমুদ্র তাই দেখবে, কোনো পার্থক্য পাবে না। তবুও আমার খুব শখ আপনার সাথে ঘোরার। শখে বক্সে তালা বন্দি করে সমুদ্রে ছুঁড়ে ফেলে দাও, কারণ তোমাকে নিয়ে রাইডে চড়া সম্ভব না। আকাশে মেঘ আছে, বৃষ্টি আসতে পারে। সরাসরি প্রত্যাখ্যানে বেশ অপমান বোধ করলো ন্যান্সি। মন খারাপ করে মাথা নিচু করে রইল। এমন সময় হঠাৎ জাঙ্কুকের ফোন বেজে উঠলো। অফিস থেকে ফোন এসেছে। ফোনটা কানে চেপে দূরে চলে গেল জাঙ্কুক। ন্যান্সির নজর পড়লো হাসি খুশি মুখে পানি নিয়ে খেলতে থাকা তেয়ের দিকে। সে তাড়াহুড়ো পায়ে তেয়ের দিকে এগিয়ে গেল। মিনিট 5-6 মধ্যে আচমকা আবারও চারদিক থেকে মেঘ ঘনিয়ে এলো। কেউ কিছু বুঝে ওঠার আগে শুরু হয়ে এলো এলোমেলো বাতাস। ইতিমধ্যে গড়ি গড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে। সমুদ্র সৈকতে ঘুরতে আসা সকল টুরিস্ট যার যার মতো ছুট লাগালো নিজেদের হোটেলে। জাঙ্কুক ফিরেছে সবার মিনিট 2 পরে। তখন কথা বলতে বলতে অনেকটা দূরে চলে গিয়েছিল, এজন্য ফিরতে একটু বেশি সময় লেগেছে। জাঙ্কুক যখন নিজের রুমে গিয়ে চেঞ্জ করছিল, তখন দরজায় টোকা পড়ে। শার্ট পাল্টাতে পাল্টাতে জাঙ্কুক জবাব দিল, তে আয়। আমি রোজই বলছি, তে হোটেলে ফিরেনি ভাইয়া, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। আচমকা রোদের কথা শুনে বুকের ভিতর ধক করে উঠল জাঙ্কুকের। দিক বেদিক বলে দৌড়ে বেরিয়ে গেল হোটেল থেকে জাঙ্কুক। ইতিমধ্যে পুরো শরীর ভিজে জুবুথুবু হয়ে গেছে। দিশেহারা জাঙ্কুক দিন দুনিয়ার বোধ জ্ঞান হারিয়ে ফেলেছে। শুধু দুরন্ত পায়ে ছুটছে আর গলা ছেড়ে চিৎকার করছে, তে জান কোথায় তুই? প্লিজ ফিরে আয়, আমার খুব ভয় করছে তে। এই নিস্তব্ধ আধার রাতে বৃষ্টির ঝুনঝুন শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। প্রায় ঘন্টা খানিক এদিক সেদিক খোঁজার পর হঠাৎ জাঙ্কুক থেমে গেল। দূর থেকে কাক ভেজা অবস্থায় কাউকে আসতে দেখা যাচ্ছে। ঝুম বৃষ্টিতে চেহারা স্পষ্ট না হলো জাঙ্কুকের চিনতে বিন্দু মাত্র বেগ পেতে হয়নি। আগে পিছে না তাকিয়ে জাঙ্কুক দৌড়ে চলে গেল সেদিকে। কাক ভেজা হয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে আসছে তে। গোলাপি রঙের ছেলোয়ার কামিজটা শরীরের সাথে আটসাট হয়ে লেপটে আছে। কয়েক কদম এগোতেই জাঙ্কুক তের সামনে চলে এলো। তে থেমে গেল, লালচে চোখে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক রাগে ফুসফুস করছে। আচমকা তের ডান গালে কষে থাপ্পড় মারলো। সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল তে বুঝতে পারলো না, শুধু অনুভব করলো সে ঘুরে নিচে পড়ে গেছে। সেই সাথে ডান গালটা আগুনে পোড়ার মতো জ্বলতে শুরু করেছে। তে যখন বুঝতে পারলো জাঙ্কুক ওকে থাপ্পড় মেরেছে, তখন আর নিজেকে ধরে রাখতে পারলো না। গালে হাত রেখে ঠোঁট ভেঙে শব্দ করে কেঁদে উঠলো। জাঙ্কুক ধমক দিয়ে বলে উঠলো, ফাজলামি করছিস আমার সাথে? হ্যাঁ, কোথায় গিয়েছিলি? তোকে খুঁজে না পেয়ে কতটা ভয় পেয়ে গেছিলাম জানিস? আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, শ্বাস আটকে আসছিল। মেরে ফেলতে চাস আমাকে? তাহলে একেবারে মেরে ফেল। এমন টেনশন দিয়ে ধুকে ধুকে মারছিস কেন? জাঙ্কুকের ধমক শুনে তে কেঁপে উঠলো। কান্নার বেগ 3 গুণ বেড়ে গেল। তের কান্নাটা এতই করুণ ছিল যে জাঙ্কুকের বুকের ভেতর নাড়িয়ে দিল। ঝোঁকের বসে কি করে ফেলেছে বুঝতে পেরে জাঙ্কুকের মন অনুশোচনায় দগ্ধ হলো। যেই তের গায়ে আজ পর্যন্ত একটা ফুলের টোকাও লাগতে দেয়নি জাঙ্কুক, সেই তেকে আজ নিজের হাতে আঘাত করলো। নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে জাঙ্কুক হাঁটু মুড়ে বসে পড়লো তের সামনে। 2 হাতে টেনে তেকে কাছে নিল, কণ্ঠস্বর বেজায় করুন, সরি সরি জান, রিয়েলি ভেরি সরি, ভুল হয়ে গেছে, প্লিজ জান আমাকে ক্ষমা করে দে, এমন ভুল আর কোনোদিন হবে না। তে জবাব দিল না, কাঁদতে কাঁদতে ঠেলে সরিয়ে দিল জাঙ্কুককে।
তারপরে দাপটে শরীর এখনো থরথর করে কাঁপছে মেয়েটার। জাঙ্কুক সরল না, জোর করে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। দু হাতে জাপটে ধরলো তেকে। তে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে লাগলো। সারণ, আপনার সাথে থাকবো না, আমি বাড়ি যাব। প্লিজ যান, ভুল হয়ে গেছে। তোকে না পেয়ে আমার মাথা ঠিক ছিল না। এই ভুল আর কোনোদিন হবে না। তে তবুও শুনলো না, অনবরত ছোটাছুটি করতে লাগলো। এলোপাতাড়ি কিল খুশি মারলো জাঙ্কুকের বুকে। তের ছোটাছুটি থামাতে না পেরে জাঙ্কুক হুট করে তের উষ্ঠদয় আঁকড়ে ধরলো খুবই শক্ত করে, শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে। এই পর্যায়ে শান্ত হয়ে গেল তে। ছোটাছুটি করতে থাকা হাত দুটো থেমে গেল, স্থির হয়ে গেল তার মস্তিষ্ক। জাঙ্কুক ঠোঁট সরালো। তে ফোপাতে ফোপাতে বলল, ন্যান্সি আপুর সাথে আপনার কি? হ্যাঁ, সত্যি করে বলবেন। আবার ন্যান্সি? হ্যাঁ, আবার ন্যান্সি। সে আমাকে বলেছে আপনারা ঘনিষ্ঠ হয়েছিলেন। সত্যি করে বলবেন, আমি মিথ্যে শুনতে চাই না। হোয়াট? তুই ন্যান্সির এসব ফালতু কথা শুনে এত বড় কাণ্ড ঘটালি? জাঙ্কুক নিজেকে অসহায় বোধ করলো। হাতের বাঁধন আলগা হয়ে গেল। ধপ করে রাস্তায় বসে হতাশ কণ্ঠে বলল, সিরিয়াসলি? এই তোর বুদ্ধি কোথায় রে? কেউ একজন এসে তোকে যা খুশি বলে দিল আর তুই বিশ্বাস করলি? কমন সেন্স নেই তোর? না, নেই। আপনার বিষয়ে আমার কোনো সেন্স নেই। প্রশ্ন যখন আপনাকে হারানোর, তখন আমার আবেগ বিবেক সেন্স কিছুই কাজ করে না। কাজ করে শুধু ভয়। অনুভব হয় এক বুক মরণ যন্ত্রণা। আপনি অন্য কারো হলে আমি মরে যাব জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক কেমন যেন স্থির হয়ে গেল। তে আশা ভরা চোখে তাকিয়ে রইল, অপেক্ষা করলো জাঙ্কুকের উত্তরে। জাঙ্কুক সময় নিয়ে রেসপন্স করলো। আলতো করে তের মুখটা দু হাতের আঁচলে নিয়ে এলো। ঠান্ডায় তীর তীর করে কাঁপতে থাকা পাতলা উষ্টে নিজের উষ্ট ছোঁয়ালো। সময় নিল না জাঙ্কুক। এরপরই ঠোঁট সরিয়ে নিল। তের কপালে নিজের কপাল ঠেকালো। অত্যন্ত ঠান্ডা কণ্ঠে বলল, আমার জীবনের এক এবং একমাত্র নারী তুই তে। তুই ব্যতীত আমি দ্বিতীয় কোনো নারীকে বাসনা নিয়ে ছুঁইনি। আমার সকল চাওয়া পাওয়া কামনা বাসনা সব তোকে ঘিরে, বাকি সব মিথ্যে। তের কান্নার বেগ কমে এলো। কাঙ্ক্ষিত উত্তর পেয়ে অশান্ত মন শান্ত হলো। দুর্বল শরীরটা জাঙ্কুকের বুকের উপর ছেড়ে দিল। ইতিমধ্যে তের জ্বর চলে এসেছে। আগুন উত্তাপের ছোঁয়া অনুভব করতে তড়িৎ পেয়েকে কোলে তুলে নিল জাঙ্কুক, যেন এতটুকু পথ হতে হেঁটে যেতে পারবে না। তেও আয়েশ করে জাঙ্কুকের বুকে মাথা রাখলো। চুপটি করে শুনতে লাগলো জাঙ্কুকের বুকের ধুকভুকানি। সবাই একজোটে পথ চেয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক আর তের ফেরার আশায়। অপেক্ষার প্রহর শেষ করে জাঙ্কুক তেকে নিয়ে ফিরে এলো। সব উত্তর পরে দিচ্ছি, আপাতত কেউ ডিস্টার্ব করিস না প্লিজ। আমি উত্তর দেওয়ার মানসিকতায় নেই। শক্ত কণ্ঠে কথাগুলো বলি গটগট পায়ে তের জন্য বরাদ্দকৃত রুমের দিকে এগিয়ে গেল জাঙ্কুক। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে বলল, অন্তত আজ যেন কেউ আমার ধারের কাছেও না আসে। আই সোয়ার, জানে মেরে ফেলবো। বাঘের মতো গর্জন তুলে ঠাস করে দরজা আটকে দিল জাঙ্কুক। সে গর্জন উপেক্ষা করে কেউ আর এগিয়ে আসার সাহস পেল না। তেকে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিল জাঙ্কুক। ব্যাগ থেকে এক সেট শুকনো জামা বের করে তের হাতে দিয়ে বলল চেঞ্জ করে নিতে। তে নিজ উদ্যোগে পোশাক পাল্টে নিল। শুকনো কাপড় পরে ওয়াশরুম থেকে বের হতেই দেখলো জাঙ্কুক খাবার নিয়ে বসে আছে। জাঙ্কুকের হাতেই খাবার খেলো তে। জ্বরের ঔষধ খেয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লো। জাঙ্কুক আজ তের সাথেই রইল। রাত তখন প্রায় একটা ছুঁই ছুঁই। আচমকা তের গরমে ঘুম ভেঙে গেল। শরীর থেকে জ্বর ছেড়ে গেছে। তে আর মোড়া ভেঙে উঠে বসলো। জ্বর ছাড়লেও মাথাটা ভীষণ ঘুরছে। জাঙ্কুক পাশেই শুয়েছিল। ঘুম পাতলা হওয়ায় চাদর নড়তেই ঘুম ছুটে গেল জাঙ্কুকের। বিচলিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে জান? কষ্ট হচ্ছে? না। তাহলে? ঘুম আসছে না। জাঙ্কুক ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। খাটের মাথার সাইডের সাথে হেলান দিয়ে বসলো। দু হাত বাড়িয়ে তেকে ডাকলো, কাছে আয়। তে চুপচাপ কাছে এগিয়ে গেল। জাঙ্কুকের মুখোমুখি হয়ে দু হাঁটুর উপর বসলো। তের মাথায় জাঙ্কুক নিজের বুকের সাথে ঠেকিয়ে রাখলো। এরপর আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে দিল। নিচু স্বরে বলল, ঘুমানোর চেষ্টা কর, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিন্তু তের চোখে এক ফোঁটাও ঘুম নেই। বরং জাঙ্কুকের এত কাছে আসায় তের মনে অদ্ভুত কিছু বাসনা জাগছে। তে ধীরে ধীরে বাম হাতটা জাঙ্কুকের বুকে রাখলো। টি শার্টের ফাঁক গলিয়ে জাঙ্কুকের বুকে আঙুল ঘোরাতে লাগলো। আঙুলটা ঘোরাতে ঘোরাতে জাঙ্কুকের গলার কাছে নিয়ে গেল। গলার মাঝে উঁচু হয়ে থাকা অ্যাডামস অ্যাপেলে আলতো করে আঙুল ছোয়ালো। জাঙ্কুক বার কয়েক শুকনো ঢোক গিলল। তে তে না, একদম দুষ্টমি নয়। তে শুনল না, বরং উঁচু হয়ে জাঙ্কুকের গলায় অ্যাডামস আপেলে ছোট্ট করে চুমু দিল। জাঙ্কুকের ধৈর্যের বাঁধ ভাঙলো। হুট করে তেকে বুক থেকে সরালো। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, খুব কষ্টে নিজেকে কন্ট্রোলে রাখি, প্লিজ অনুভূতিগুলোকে উস্কে দিস না। আপনাকে কে বলেছে কন্ট্রোল করতে? তুই সহ্য করতে পারবি না। খুব পারবো। জাঙ্কুক চুপ হয়ে গেল।
বুকের ধুকবুকানি বেগতিক হারে বাড়লো। তে আরো একটু এগিয়ে এলো, জাঙ্কুকের মুখের কাছাকাছি এসে ধীর কণ্ঠে বলল, আমার আপনাকে চাই জাঙ্কুক ভাই, পুরোপুরি নিজের করে চাই। তের দিক থেকে আগ্রহ দেখে জাঙ্কুকের সকল ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তৎক্ষণাৎ আঁকড়ে ধরলো তের গোলাপের ন্যায় উষ্ঠজোড়া, ঠোঁট থেকে ধীরে ধীরে গ্রীবাদেশে নামলো, ভেজা চুমুতে ভরিয়ে দিল গলা ঘাড় এক টানে, জামার কাঁধের অংশ নামিয়ে দিল আলতো করে কাঁধে, আলতো করে ভালোবাসার পরশিকে দিল কাঁধে। এক ফাঁকে পরনের টিশার্টটা খুলে ফেললো জাঙ্কুক। তে ঘোর লাগা নয়নে তাকালো, বার কয়েক হাত দিয়ে বুকের অংশ স্পর্শ করে দিল। হাত দুটো ঠকঠকিয়ে কাঁপছে, তের উপরের অংশ এখন উন্মুক্ত। এক মুহূর্ত সময় ব্যয় না করে তের বক্ষবাজে মুখ বুঝল জাঙ্কুক, যেন বহু বছরের তৃষ্ণাত পথিক জলের সন্ধান পেয়েছে, প্রাণ বাঁচাতে প্রেম সুধা পান করতে মরিয়া। তে আবেশে চোখ বন্ধ করে বিছানার চাদর খামচে ধরলো, দেহের ভারসাম্য হারিয়ে পেছন দিকে হেলে পড়লো। জাঙ্কুক তখনও তের বক্ষবাজে মুখোদায় ডুবিয়ে রেখেছে, চরম উত্তেজনায় জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ধীরে ধীরে বুক থেকে নিচের দিকে নামলো, তের উদরের মাঝের কেন্দ্রবিন্দুতে মুখ ডোবালো। ভালোবাসার স্পর্শ এঁকে দিল উন্মুক্ত উদরে, অসহ্য সুখে গুঙ্গি উঠল তে। চোখ খিচে বন্ধ করে দু হাতে বিছানার চাদর মুচড়ে ধরলো। জাঙ্কুক উদরের সময় নিল বেশ, এরপর উঠে তের মুখোমুখি ঝুঁকলো, পেশি বহু দু হাত দু পাশে রেখে মাথা নোয়ালো। তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, প্রস্তুত যান। তে মুখে জবাব দিল না, চোখ বন্ধ রেখে মাথা ঝাঁকালো। তের তরফ থেকে রেসপন্স পেয়ে তৃপ্তির হাসি হাসলো জাঙ্কুক, নিজের পেশি বহুল দু হাতে তের চিকন দু হাত শক্ত করে বিছানার সাথে চেপে ধরলো। কানের লতিতে আলতো চুমু খেয়ে নেশালো কণ্ঠে বলল, আজ থেকে নিজেকে তোর নামে লিখে দিলাম জান, পৃথিবীর সর্বোচ্চ সুখ আমি তোকে দেব। আচমকাতে আতকে উঠল, অদেখা ব্যথায় চোখ মুখ নীল হয়ে গেল। চিৎকার করার পূর্বেই জাঙ্কুক উষ্ঠদয়ে নিজের অষ্ট চেপে ধরলো, তের চোখ থেকে গড়গড়িয়ে পানি ঝরতে শুরু করলো। জাঙ্কুক ক্রমাগত তের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করছে। মুহূর্তের ব্যবধানে তে সহজ হয়ে এলো, দু হাতে জাঙ্কুকের পিঠ আঁকড়ে ধরলো, চোখে মুখে তার তৃপ্তির আভাস। অসহ্য সুখে মরি মরি অবস্থা তের, এত সুখ তে নিজের জীবনে কখনো অনুভব করেনি। কল্পনার মতো কেটে গেল বেশ কিছু সময়। শেষ সময় আবার শোনা গেল জাঙ্কুকের নেশালো ফিসফিস আওয়াজ, আর ইউ স্যাটিসফাইড জান। জাঙ্কুকের নিঃশব্দ কণ্ঠ শুনে শরীর জোরে শিহরণ বয়ে গেল তের। মুখ ফুটে কোনো জবাব দিতে পারলো না, ব্যথা এবং লজ্জায় তের বেহাল দশা। তড়িঘড়ি করে মুখ লুকালো জাঙ্কুকের প্রশস্ত বুকে। জাঙ্কুকের ঠোঁটে তৃপ্তির হাসি। রাতের আধার কেটে গিয়ে পূর্ব গগনে সূর্য উদয় হয়েছে। ভোরের শীতল হাওয়া দমকে দমকে ছুঁয়ে যাচ্ছে ঘুমন্ত মানব মানবীর চোখ মুখ। জাঙ্কুকের প্রশস্ত বুকে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে তে। ছোট দেহখানা অসহ্য ব্যথায় জর্জরিত। পুরো রাত জাঙ্কুকের পাগলামি সহ্য করে একটু আগে চোখ দুটো লেগে এসেছে। আচমকা এক মুঠো শীতল দমকা হাওয়া এসে গায়ের পাতলা সিল্কের চাদর কাঁপিয়ে তুললো। জাঙ্কুকের ঘুম ছুটে গেছে তৎক্ষণাৎ। মাত্র ভোর 5টা বাজে, চারদিকে মৃদু মন্দ আলো ছড়িয়ে পড়েছে। জাঙ্কুক তের মুখের দিকে তাকালো, উন্মুক্ত বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে তে, চেহারায় হাজারো ব্যথার ছাপ, তবুও বেশ নিশ্চিন্ত, যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় এই মুহূর্তে আছে সে। সেইভাবেই জাঙ্কুককে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। জাঙ্কুক ঠোঁট এড়িয়ে হাসলো, ডান হাতে দিয়ে মাথায় আলতো করে হাতে রাখলো, কপালে ছোট্ট করে চুমু খেলো, কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, জান উঠে পড়, সকাল হয়ে গেছে, গোসল করতে হবে তো। তবে ঘুম কাতরে তে সেই ডাকে পাত্তা দিল না, মরার মতো জাঙ্কুকের বুকেই পড়ে রইল। জাঙ্কুক আরো একটু ঘনিষ্ঠ হলো, পেয়ের ফুলিয়ে রাখা গোলাপি ঠোঁটে ছোট্ট করে চুমু খেলো। এই পর্যায়ে তে বিরক্ত হলো বেশ, চোখ বন্ধ রেখে ঘুম জড়ানো কণ্ঠে বলল, উফ, ঘুমাতে দেন না। তের ঘুম জড়ানো মোহনীয় কণ্ঠে শুনে নিজের ধৈর্য হারিয়ে ফেলল জাঙ্কুক। নেশা ধরে গেল, আরো একবার ঘনিষ্ঠ হওয়ার বাসনা জাগলো। এই মুহূর্তে তে দূরে থাকলে হয়তো নিজেকে সামনে নিত জাঙ্কুক, কিন্তু এমন নিঃশব্দ সময় প্রিয় মানুষকে বুকে অবস্থান করায় নিজের উপর নিয়ন্ত্রণ হারালো। অবাধ্য অনুভূতিরা জাঙ্কুকের প্রেমিক হৃদয়কে উস্কে দিল। আর ধৈর্য ধারণ করতে পারলো না জাঙ্কুক, এক টানে তেকে নিচে ফেলে জাঙ্কুক তের উপরে উঠলো, দু হাতের আঙুল গুঁজে দিল তের আঙুলে, সঙ্গে সঙ্গে মুখ ডুবিয়ে দিল তের ঘাড়ে। ঘুমের মধ্যে কি হয়ে গেল বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো তের। যখন বুঝলো, নিচু স্বরে চেঁচিয়ে উঠলো, কি করছেন? তোকে আবার চাই জান, একটু আগেই তো। থেকে কথা শেষ করতে দিল না জাঙ্কুক, অল্প একটু মাথা তুলে তের ঠোঁটে আঙুল চেপে ধরলো, কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, প্লিজ জান,
আমি আর পারছি না, নেশা ধরে গেছে, ভিতরে আগুনের মতো জ্বলছে। এখন তুই আমাকে ফিরিয়ে দিলে আমি মরিয়ে যাব। এই কণ্ঠে ছিল এক আকাশ পরিমাণ আকুতি। জাঙ্কুকের আকুতির কাছে হার মেনে নিল তে। দেহের ব্যথাকে এক সাইডে রেখে নতুন করে মনে সাহস জোগালো। আস্তে আস্তে দু হাত জাঙ্কুকের পিঠে রাখলো। তের তরফ থেকে সম্মতি পেয়ে মুস্কি আসলো জাঙ্কুক। পুনরায় ঘাড়ে মুখ ডোবালো। ভালোবাসার স্পর্শ এঁকে দিল ঘাড়, গলা, বক্ষস্থলে। তীর নরম দেশ জুড়ে গভীরভাবে জাঙ্কুকের হাতের বিচরণ চলল। সর্বাঙ্গে হাত বোলালো। এক একটা ছোঁয়ায় ছিল হাজারো বেকুলতা। জাঙ্কুকের ছোট ছোট চুমুতে অস্থির হয়ে উঠল তে। শ্বাস প্রশ্বাসের গতি বাড়ল। জাঙ্কুকের উন্মুক্ত পিঠ দু হাতে খামচে ধরল। জাঙ্কুক তের গভীরে প্রবেশ করলো, সর্বোচ্চ গভীরে। তের চোখ থেকে দু ফোঁটা খুশির অশ্রু গড়িয়ে পড়ল। জাঙ্কুক তের কানে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, তোর মাঝে এত সুখ, তা আগে জানতাম না। এই সুখের নেশা কেন ধরালি? আই লাভ ইউ জান, আই লাভ ইউ ডেসপারেটলি, আই লাভ ইউ মোর দ্যান মাই সেলফ। জাঙ্কুকের আকুতি চরম নেশার সমুদ্রে ডুবিয়ে দিল তেকে। তে দু হাতে শক্ত করে আঁকড়ে ধরল জাঙ্কুকের পিঠ, যেন পা জোরে ঢুকে দিতে চাইছে। জাঙ্কুকের পাগলামো বাড়লো। আরো একবার সুখের সাগরে ডুব দিল দুজন। একটু বেলা হতেই জাঙ্কুক নেন্সির রুমে চলে যায় আর গিয়ে সজোরে একটা চর বসিয়ে দেয় নেন্সির গালে। সবাই হস্তদন্ত পায়ে সেই ঘরে প্রবেশ করলো আর জানতে চাইলো কি হয়েছে। জাঙ্কুক সব বলে দিল সবাইকে। নেন্সি যা যা বলেছে তেকে। নেন্সি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক শেষের কথাগুলো উচ্চস্বরে বলে উঠল, লিসেন, একটা কথা কান খুলে শুনে রাখো। ঘরে আমার একটা সুন্দরী বউ আছে। তোমার জন্য আমার সংসারে অশান্তি হচ্ছে। কোনো কিছুর বিনিময়ে আমি আমার সংসারে অশান্তি চাই না, সুতরাং আমার থেকে দূরে থাকবে, ক্লিয়ার? বলেই জাঙ্কুক সেখান থেকে চলে গেল। এইদিকে লিজা ভাইয়ের ভেজা চুল লক্ষ্য করলো এবং মনে মনে ভাবলো, আর জাঙ্কুকের বিষয়টা কতদূর এগিয়ে গেছে কে জানে। মনে মনে চিন্তিত, ভবিষ্যতে কোনো সমস্যা আবার তৈরি হয় কিনা। জাঙ্কুক হনহনিয়ে নেন্সির রুম থেকে বেরিয়ে তের রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। তের চোখটা মাত্র লেগে এসেছিল। আচমকা দরজা আটকানোর আওয়াজে ধর পড়িয়ে উঠে বসলো। দরজার সামনে জাঙ্কুককে দেখে বুকে হাত রেখে শ্বাস টানলো। জাঙ্কুক ততক্ষণে তের কাছাকাছি চলে এসেছে। তেকে বুকে হাত রেখে শ্বাস টানতে দেখে তড়িঘড়ি করে কাছে বসলো। দু হাতে তের মুখটা আগলে ধরে বলল, কি হয়েছে জান? এত জোরে শ্বাস টানছিস কেন? কষ্ট হচ্ছে? জাঙ্কুকের কণ্ঠে ছিল এক রাশ বেকুলতা। তে মাথা ডানে বামে নেড়ে না বোঝালো, মাথা উঁচিয়ে খাটের সাথে হেলান দিল। তের শুকনো মুখপানে জাঙ্কুক নির্বিশেষে তাকিয়ে রইল কিছুক্ষণ। এক রাতেই চেহারায় ব্যাপক পরিবর্তন এসেছে মেয়েটার। ঘাড়ে গলায় অসংখ্য কালচে দাগ। রাতে নিজের উপর কন্ট্রোল হারিয়ে বদ্ধ উন্মাদ হয়ে উঠেছিল জাঙ্কুক। দুনিয়াদারের সব চিন্তা ভুলে ডুবে গেছিল। প্রিয় মানুষের মধ্যে সেই ভালোবাসা এতটাই প্রখর ছিল যে তের দেশ জুড়ে ছাপ পড়ে গেছে। ইচ্ছাকৃত না হলেও তেকে বেশ আঘাত দিয়ে ফেলেছে জাঙ্কুক। সেই কথা ভাবতেই বুকটা ভার হয়ে এলো। ডান হাতটা তের বাম গালে রাখলো জাঙ্কুক অপরাধী কণ্ঠে বলল, সরি জান। তে অবাক হয়ে বলল, সরি কেন? তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমার নিজের উপর আর একটু কন্ট্রোল আনা উচিত ছিল। তে হাসলো, একটা স্বচ্ছ বিশুদ্ধ হাসি। জাঙ্কুকের হাতটা নিজের গালের সাথে আলতো করে চেপে ধরে বলল, আপনার খুশির জন্য আমি এমন হাজারো ব্যথা সইতে রাজি। শুধু কথা দিন, আপনি আমার হয়েই থাকবেন। সন্দেহ আছে তোর? বলা তো যায় না। যদি কখনো মন বদলে যায়, তার আগেই যেন আমার মরণ হয়। আচমকা জাঙ্কুকের মুখে মৃত্যুর কথা শুনে আতকে উঠল তে। ঝট করে চেপে ধরলো জাঙ্কুকের মুখ। ছলছল চোখে তাকিয়ে বলল, আমার কসম, এমন কথা আর কোনোদিন বলবেন না। আচ্ছা, বলবো না। বাধ্য ছেলের মতো মেনে নিল জাঙ্কুক। তে ঠোঁট ছাড়িয়ে হাসলো। কিছুটা এগিয়ে এসে জাঙ্কুকের সাথে ঘনিষ্ঠ হয়ে বসলো। প্রশস্ত দুই কাঁধে হাত রেখে জাঙ্কুকের কপালে চুমু খেলো। এরপর চোখের পাতায় চুমু খেলো। ঠোঁট নামিয়ে জাঙ্কুকের লম্বা নাকের ডাগায় চুমু খেলো। জাঙ্কুক চোখ বন্ধ করে অনুভব করলো শুধু। জাঙ্কুক ঘন ঘন শ্বাস টেনে বলল, থাম যান, আমি কিন্তু কন্ট্রোল হারাচ্ছি। আপনার কন্ট্রোলের লাগাম এত ঢিলে কেন? লাগাম আর আছে? কই, তুই তো কবে সেই লাগাম ভেঙে দিয়েছিস। তে আর কথা বাড়লো না। এমনিতেই গতকালের ঝড় তার দেহের উপর তাণ্ডব চালিয়েছে। সকালও এক প্রকার সাইক্লোন হয়ে গেছে। নতুন করে আর কোনো টর্নেডো সইতে রাজি নয়তে। নতুন করে আবার ব্যথা কোথায় জায়গা দেবে? সাত পাঁচ ভাবতে ভাবতে জাঙ্কুকের থেকে দূরে সরে গেল তে। পুনরায় খাটের সাথে হেলান দিয়ে বসলো। জাঙ্কুক পকেট থেকে একটা ঔষধের পাতা বের করলো। সেখান থেকে একটা ঔষধ ভেঙে তের দিকে এগিয়ে দিল। পানির গ্লাস মুখের সামনে ধরে আদেশে সুরে বলল, হা কর। তে বাধ্য মেয়ের মতো চুপচাপ ওষুধটা খেয়ে নিল।
যদিও তে জানে এটা কিসের ঔষধ, তাই আর দ্বিতীয় কোনো বাক্য ব্যয় করলো না। পরের দিন সকলেই ঢাকায় ফিরে আসলো, যার যার কাজে ব্যস্ত হয়ে পড়লো। এভাবেই কেটে গেল কয়েকদিন। আজ বাড়িতে পিন পতন নীরবতা বিরাজ করছে। পুরো বাড়ি জুড়ে কোনো মানুষের পদচারণ নেই। আজ বাড়ির বড়রা সবাই নিকটস্থ এক আত্মীয়ের মেয়ের বিয়ে উপলক্ষে সেই বাড়িতে বেড়াতে গেছে। বাচ্চাদের যেতে বলেছিল, কিন্তু তারা কেউ যেতে রাজি হয়নি। মূলত সেই আত্মীয়রা ঢাকার বাইরে। সবাই যার যার মতো চলে যাওয়ার পর পুরো বাড়ি জুড়েতে একা রয়ে গেছে। রোজি অবশ্য অনেক টানাটানি করেছে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তে যেতে রাজি হয়নি। তের মতে ঘুরে বেড়ানোর চেয়ে বাড়িতে বসে মুভি দেখা অনেক ভালো। সাইয়েরা মুভিটা চালিয়ে সোফায় পা গুটিয়ে বসলো। তে পুরোপুরি মনোনিবেশ করলো টিভিতে। জাঙ্কুক বাসায় ফিরল সন্ধ্যা 6টায়। ক্লান্ত শরীরে এক হাতে টেনে টাই ঢিলে করতে করতে বাড়ির ভিতরে পা বাড়ালো। শুরুতেই নজর পড়লো সোফায় বসা টিভিতে মনোযোগী তের দিকে। এরই মাঝে জাঙ্কুকের পায়ের আওয়াজ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো তে। দরজার সামনে ক্লান্ত মুখে জাঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে এগিয়ে যেতে যেতে বলল, আপনার কি শরীর খারাপ? বলতে বলতে এক গ্লাস পানি এগিয়ে দিল। জাঙ্কুক পানিটুকু খেয়ে বলে উঠল, ভীষণ ক্লান্ত লাগছে জান, একটু শান্তি দিবি? তের মনটা ভারী হয়ে গেল। গ্লাসটা টেবিলের উপর রেখে টান দিয়ে গায়ের ওড়না ফেলে দিল। দু হাত ছড়িয়ে ইশারায় ডাকলো কাছে আসতে। তের সম্মতি পেয়ে ঠোঁট ছড়িয়ে হাসলো জাঙ্কুক। শক্ত করে জড়িয়ে ধরলো তেকে। অর্ধ উন্মুক্ত বক্ষ ভাজে মুখ ডুবালো। তে কেঁপে উঠলো, কিন্তু জাঙ্কুককে নিজের থেকে সরানোর চেষ্টা করলো না, বরং দু হাত আলতো করে পিঠে রাখলো। জাঙ্কুক তের গলার নিচের উন্মুক্ত অংশের নাক ঘষে ঘষে বলল, বাদে দুটো কোথায় দেখছি না কেন? দুজনেই বেড়াতে গেছে, ফিরতে অনেক রাত হবে। এর মানে বাড়িতে তুই একা? হ্যাঁ, এর জন্যই তো আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরেছেন। বাহ, আমাকে বুঝতে শিখে গেছিস অনেক আগে থেকেই। তের কথায় জাঙ্কুক আলতো করে হাসলো। তের ফর্সা গলদেশে গভীরভাবে উষ্ণ দাবিয়ে দিল। পরপরই গলায় চিনচিনে ব্যথা অনুভব করলো তে। আতকে উঠে বলল, রাক্ষসের মতো কামড়াচ্ছেন কেন? এনার্জি চেক করছি, শরীরে এনার্জি কমে গেছে। এই দেখ, কামড়ে জোর নেই। মতলব কি আপনার? কেন? তুই তো আমাকে বুঝিস, তাহলে এটা বুঝিস না? না, বুঝছি না। জাঙ্কুক হতাশ হলো। গলা থেকে মুখ তুলে তের মুখোমুখি হলো। চোখে চোখ রেখে বলল, শরীরে শক্তি পাচ্ছি না জান, একটু এনার্জি দিবি? একটু চার্জ দিয়ে ছেড়ে দিব। বারণ করলে শুনবেন? কখনোই না। বলে একে কোলে তুলে নিল। ফিসফিস করে বলল, বাড়ি ফাঁকা, এই সুযোগ কিভাবে হাতছাড়া করি বল? তে আর বিরোধিতা করলো না, চুপচাপ জাঙ্কুকের বুকের সাথে লেপ্টে রইল। তেকে নিয়ে লম্বা লম্বা কদম ফেলে নিজের ঘরে আসলো জাঙ্কুক। আস্তে করে তেকে বিছানায় শুয়ে দিয়ে পরনের ঘামে ভেজা শার্টটা খুলে ফেললো। তের মুগ্ধ চোখের চাহনি দেখে হাসলো জাঙ্কুক। তার জীবনের সবচেয়ে বড় অর্জন হলো এই চাহনি। বাঁকা হেসে জাঙ্কুক ওর উপর নিজের ভর ছেড়ে দিল। অসংখ্য চুমুতে ভরে দিল তের মুখ, ঘাড়, গলা, নিষিদ্ধ অঙ্গে খুবই যত্ন নিয়ে ঠোঁট ছোঁয়ালো। উন্মোদনায় কেঁপে উঠল তের দেহ। জাঙ্কুক হাসলো। তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত পরিশ্রম করে দুইবার লজ্জাহরণ করলাম, তারপরেও এত লজ্জা আসে কোথা থেকে? তোর দেহের প্রতিটা ভাঁজ আমার মুখস্থ। এখন তোর উচিত আমার দেহের প্রতিটা কোণা মুখস্থ করা, না হলে এই পুরুষত্বের সার্থকতা কোথায়? আলতো করে চোখে চোখ রাখলো। জাঙ্কুকের চোখে তখন ছিল এক রাশ মাদকতা, কাছে পাওয়ার আকাঙ্ক্ষা। চোখের সাথে চোখ মিলাতেই জাঙ্কুক তের সর্বোচ্চ গভীরে প্রবেশ করলো। অনাবিল সুখে চোখ বন্ধ এলো তের। আধারিয়া নিশীতে দুটো নগ্ন দেহে পিষ্টে দিল একে অপরকে। অনুভূতির সাগরে ভাসতে ভাসতে পাড়ি জমালো সর্বোচ্চ সুখের সাগরে। রাত তখন 9টা ছুঁই ছুঁই। জাঙ্কুকের উন্মুক্ত বুকে বিড়াল ছানার মতো কুটিসুটি মেলে শুয়ে আছে তে। চোখ দুটো বন্ধ। জাঙ্কুক আরো একটু টেনে বুকের সাথে মিশিয়ে নিল তেকে, যেন নিজের সবটুকু দিয়ে আগলে নেওয়ার প্রচেষ্টা। পারলে পাঁজরের ভিতর ঢুকিয়ে নিত। তেও মুচকি এসে এবার একটু ঘনিষ্ঠ হলো। জাঙ্কুক তের কপালে ছোট্ট করে চুমু খেয়ে বলল, জান ওঠ, গোসল করতে হবে তো। আমি ভীষণ ক্লান্ত জাঙ্কুক ভাই, আধো আধো স্বরে বলল তে। জাঙ্কুক ফোঁস করে শ্বাস ছাড়লো। কয়েক মিনিট তেকে বুকে নিয়ে শুয়ে রইল। কিন্তু এভাবে থাকে তো চলবে না, তাই নিজ উদ্যোগে উঠে দাঁড়ালো। পাশ থেকে তলে দিয়ে কোমর পেঁচিয়ে নিল। এরপর ঝুঁকে তেকে কোলে তুলে নিল। তেকে নিজের কোলে রেখেই শাওয়ার ছাড়লো জাঙ্কুক। ঝটপট করে এক ঝাঁক পানি এসে ভিজিয়ে দিল দুটো দেহ। এই রাত বিরাতে ঠান্ডা পানির স্পর্শে দেহ কাটা দিয়ে উঠল তের। জাঙ্কুক সময় নিল না, যত দ্রুত সম্ভব গোসল শেষ করলো। ঘরে ফিরে নিজের টি শার্ট তের গায়ে জড়িয়ে দিল। নিজেও একটা টি শার্ট আর ট্রাউজার পরে নিল। এরপর তের মুখোমুখি হয়ে বসে নিচু কণ্ঠে বলল, ঘরে যাবি নাকি রাতে এখানেই থাকবি? সবার আগে কিছু খাবো, ক্ষুধা লেগেছে। সে কি, পেট ভরেনি এখনো? আরও একটু দেওয়া উচিত ছিল কি?
জাঙ্কুকের মস্করাতে ফুঁসে উঠল তে। ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। চোখ মুখ অন্ধকার করে বলল, আপনি একটা অসভ্য। বলে ঘরের বাইরে পা বাড়ালো। আর এক মুহূর্ত সে দাঁড়ালো না। বেশ কিছুটা সময় নিয়ে নিচে নেমেছে জাঙ্কুক। তে ততক্ষণে টেবিলে খাবার সাজিয়ে দিয়েছে। জাঙ্কুক এসে একটা চেয়ার টেনে বসলো। তেও জাঙ্কুকের পাশের চেয়ারে বসলো। জাঙ্কুক খেতে খেতে বলল, টাইম লুপে আটকে আছি নাকি? কেন বলুন তো? অবাক হয়ে প্রশ্ন করলো তে। তোর পরীক্ষা মনে হচ্ছে সপ্তাহ দূরে। আসছি না। বাসায় কবে জানাবো? এত মরিয়া হয়ে উঠলেন কেন? তো মরিয়া হব না? ইদানিং আমার বিবাহিত বিবাহিত ফিলিংস হয়। তোকে সবসময় বুকে জড়িয়ে রাখতে ইচ্ছে করে, কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে যাই। সব সময় সুযোগের সন্ধান চালাতে হয়। এই লুকোচুরি আমার আর ভালো লাগে না। নিজেকে চোর চোর মনে হচ্ছে। এই পর্যায়ে তের চোখে মুখে দুশ্চিন্তা ছড়িয়ে পড়লো। বাসায় জানালে সেদিন বড় ঝড় হবে জাঙ্কুক ভাই, আমার ভয় করছে। তাহলে তো আরো ভালো। ঝড়ে দুজন উড়ে গিয়ে অন্য কোথাও পড়বো, সেখানে নতুন করে সংসার শুরু করব, সব ঝামেলা শেষ। জাঙ্কুকের ভাবলেশীন উত্তর, কিন্তু তের এই উত্তর পছন্দ হলো না। উল্টো রেগে গেল। রেগে হনহনিয়ে চলে গেল নিজের ঘরে। জাঙ্কুক পেছন থেকে বলে উঠল, আরে যান, খাবার তো খেয়ে জানাকে আদরেই পেট ভরে গেছে। তে থামলো না, জবাবও দিল না। এই অসভ্য লোকের লাগামহীন কথার জবাব তের কাছে নেই। সোজা নিজের ঘরে ঢুকে ঠাস করে দরজা আটকে দিল। জাঙ্কুক সেদিকে তাকিয়ে দাঁত কিটকিট করে হাসলো। বড়রা বাড়িতে ফিরেছে পরদিন সকালেই। বাড়ি ফিরে বড়রা সবাই একজোট হয়ে কোনো বিষয় নিয়ে পরামর্শ করছে। তে তার কাজিনদের মাধ্যমে কিছুটা আঁচ করতে পেরেছে বাড়িতে কারো বিয়ের কথা হচ্ছে। যেহেতু জাঙ্কুকি বড় আছে, তাই তে মনে মনে ভয় পাচ্ছে। তে নিজের মনের ভয় দূর করতে তার চাচিকে জিজ্ঞাসা করতেই চাচি বলে উঠল, আরে মেয়ে, তোর বিয়ের কথাই হচ্ছিল। রোজিকে উঠিয়ে দেওয়ার পরই তোর বিয়ে দেওয়া হবে। সাথে সাথে তে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। তেকে হসপিটালে নিয়ে যাওয়ার পর সকলেই জানতে পারলো তে অন্তঃসত্ত্বা। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, তের তো এখনো বিয়েই হয়নি। অন্তঃসত্ত্বা হলো কিভাবে? জাঙ্কুক তের এই খবর শোনা মাত্রই অফিস থেকে সরাসরি হসপিটালে চলে গেল তের কাছে। তের উপর কোনো আঙ্গুল তোলার আগেই জাঙ্কুক প্রতিবাদ করে উঠল, খবরদার বলছি তোমাদেরকে, তের গর্ভের সন্তানের বাবা আমি। ও আমার সন্তান। তের উপর কেউ আঙ্গুল তুলবে না। ও আমার বিয়ে করা স্ত্রী, বৈধ স্ত্রী যাকে বলে। ওকে আমি বিয়ে করেছি অনেক আগেই, শুধু তোমাদের জানাইনি। তাই ওকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে না। বাড়ি ফিরে যাও সবাই। বিচার সালিশ যা আছে সব বাড়িতে হবে। আমি আমার বউ বাচ্চাকে নিয়ে আসছি। বাড়িতে যাওয়ার পর জাঙ্কুকের বাবা ছেলের দিকে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলে উঠল, আমার এত বছর ধরে অর্জিত মান সম্মান সব নদীতে ভেসে গেল। নিজের ছোট ভাইয়ের দিকেও চোখ তুলে তাকাতে পারছি না। আমার মাথা এতটাই নিচু করে দিয়েছো তুমি। তোমার মতো অসভ্য ছেলের হাতে আমার মেয়েকে তুলে দেব না। তেকে ওর নানা বাড়ি পাঠিয়ে দেব, ওর অন্য কোথাও বিয়ে দেব। তবুও তোমার নাগালের মধ্যে রাখবো না। আগুন লাগিয়ে দেব বাবা, সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। তেকে না পেলে আমি জাস্ট মরে যাব, কিন্তু মরার আগে সবাইকে মেরে দেব। বাড়াবাড়ির একটা সীমা আছে জাঙ্কুক, কোনো সীমা নেই। পৃথিবীর সব কিছুতে সীমা রেখা টানা থাকলেও আমার ভালোবাসার কোনো সীমা নেই। আমি তেকে আকাশ সমান ভালোবাসি। অথই সমুদ্রের সমান আমার ভালোবাসার গভীরতা। স্বচ্ছ পানি নেয় আমার ভালোবাসার সততা। জানো বাবা, আমি তেকে ঠিক কতটা চাই। মানুষ জীবনের শেষ মুহূর্তে মৃত্যুর মুখে দাঁড়িয়ে ঠিক যতটা বাঁচতে চায়, তেকে আমি ঠিক ততটাই চাই। আমার নিঃশ্বাস চলে তের হাসি মুখ দেখে। ওকে এই পলক না দেখলে হাঁপানি রোগীর মতো শ্বাসকষ্ট শুরু হয় আমার। আমি শ্বাস নিতে পারি না। তুমি আমার শ্বাস কে নিতে চাইছো বাবা? তাহলে নিজের হাতে কবরটাও খুলে রাখো, কারণ ছেলের খাটিয়া তোমাকেই কাঁধে তুলতে হবে। আবারও পিন পতন নিরাপত্তা ছেয়ে গেল পুরো বাড়ি ঘর জুড়ে। এবার ঝাঙ্কুকের মা সাহস নিয়ে এগিয়ে এলো, অভিমান নিয়ে বলল, আপনি সারা জীবন পরিবারকে কড়া শাসনই রেখেছেন, কিন্তু ছেলে মেয়ের মন বোঝার চেষ্টা করেননি। আপনার কঠোরতায় বাচ্চাগুলো কথা গোপন করতে শিখে গেছে। আপনি যদি ওদের সাথে একটু সহজ হতেন, তাহলে এই দিন আসতো না। মনের উপর মানুষ কখনো লাগাম টানতে পারে না জাঙ্কুকের বাবা। আপনি যদি ওদের উপর প্রতি পদে পদে নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে না দিতেন, তাহলে বহু আগে আপনার ছেলে আপনার কাছে এসে বলতো, বাবা আমি তেকে ভালোবাসি। আপনি কি উপায় রেখেছিলেন বলার? আমার ছেলে মেয়ের কোনো দোষ নেই, সব দোষ আপনার। আপনার তৈরি করা অদ্ভুত নিয়মের। এই নিয়ম আমি আর মানব না। ছেলেও আমার, মেয়েও আমার। আমি ওদের সম্পর্ক মেনে নিয়েছি। আর আমার মনে হয় না এতে তের মা বাবাও
অখুশি হবেন। বলি তের মা বাবার দিকে তাকালো জাঙ্কুকের মা। তারাও মাথা নেড়ে সম্মতি জানালো। লিজা প্রতিবাদ করে উঠল, সবচেয়ে বড় অপরাধী আমি বাবা। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের দুজনের বিয়ে দিয়েছি। কি করতাম বলো? তোমার ভয়ে ওরা সামনে এগোতে পারছিল না, কিন্তু একে অপরের জন্য পাগল ছিল, তাই এত বড় পদক্ষেপ নিতে হয়েছে। সবার সম্মতিতে অবশেষে জাঙ্কুকের বাবাও রাজি হলো, কিন্তু সে আবার শর্ত বসিয়ে দিল। তে আর জাঙ্কুককে নতুন করে বিয়ে দেওয়া হবে। আর যেই কথা সেই কাজ, তে আর জাঙ্কুকের বিয়েও হয়ে গেল নতুন করে পারিবারিকভাবে।